আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আজকে তার পঞ্চম পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই ব্যাংক সমন্বয় বিবরণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেই প্রশ্নটি আলোচনা করব এই প্রশ্নটি 2019 সালে চট্টগ্রাম বোর্ডে আসছে। মানে চট্টগ্রাম বোর্ডের 2019 সালের ব্যাংক সমন্বয় বিবরণীটা এখন আমি তোমাদেরকে সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন আসো, তোমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী বুঝতে চাও এবং পারতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথম পর্বটা দেখতে হবে। তো কোনো শিক্ষার্থী যদি আমার এই ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথম পর্বটা না দেখে থাকো, আমি বিশেষ করে অনুরোধ করব তুমি প্রথম পর্বটা দেখে নাও। তাহলে খুব সহজেই ব্যাংক সমন্বয় বিবরণী কী করতে পারবে? প্রস্তুত করতে পারবে। তারপরেও প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা শুরু করার পূর্বে আমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে যেই জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ, ওই জিনিসটা এখন আমি কি করব? বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কেন প্রস্তুত করি? মনে রাখতে হবে, যখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব তখন দুইটা বই সম্পর্কে তোমাকে জানতে হবে। একটা বই হচ্ছে নগদান বই, আরেকটা বই হচ্ছে পাস বই অথবা ব্যাংক বই। তো এই দুইটা বইয়ের ভিতর যখন গরমিল সৃষ্টি হয়, ওই গরমিলগুলো সমাধান করার জন্যই আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কী করি? প্রস্তুত করি। তো মনে রাখতে হবে, এই নগদান বই প্রস্তুত করে আমানতকারী। আমানতকারী বলতে বুঝাইছে যে ব্যাংকে হিসাব খুলে। আর এই পাস বই অথবা ব্যাংক বই এটা প্রস্তুত করে ব্যাংক। তো প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে এই জায়গায় দুইটা জিনিস। একটা হচ্ছে আমানতকারী যে বইটা প্রস্তুত করে তার নাম কি? নগদান বই। আর ব্যাংক যেই বইটা প্রস্তুত করে তার নাম হচ্ছে পাস বই অথবা ব্যাংক বই। এটা কে প্রস্তুত করবে? ব্যাংক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় তোমাকে আরও 4টা লাইন মাথায় রাখতে হবে, কারণ ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে এই 4টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। যদি এই 4টা লাইন তুমি মনে রাখতে পারো, তাহলে অবশ্যই তুমি ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কগুলো খুব সহজে মনে রাখতে হবে। তো দেখো, আমি এই জায়গায় লিখছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা পাস বই অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত। এই দুইটা লাইন দিয়ে যদি ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কটা শুরু হয়, তাহলে মনে রাখতে হবে আমি ব্যাংকের মতো হব। মানে এই দুইটা লাইন যদি অঙ্কের শুরুতে থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে আমি কার মতো হব? ব্যাংকের মতো হবে। এটার মানে হচ্ছে ব্যাংক যদি টাকা বাড়ায় আমিও বাড়াবো, ব্যাংক যদি টাকা কমায় তাহলে আমিও টাকা কি করব? কমাবো। তারপরে দেখো, নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, পাস বই অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এই দুইটা লাইন দিয়ে যদি অঙ্কটা শুরু হয়, তাহলে মনে রাখতে হবে ব্যাংক আমার মতো হবে। ব্যাংক কার মতো হবে? ব্যাংক আমার মতো হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 4টা লাইন যদি তুমি মনে রাখতে পারো, তাহলে খুব সহজেই ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করতে হবে। এই জায়গায় তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি ব্যাংকের মতো হবে নাকি ব্যাংক তোমার মতো হবে। এটা তুমি বুঝবা কিভাবে? এটা বুঝবা হচ্ছে এই 4টা লাইনের মাধ্যমে। তো এই জিনিসটা যদি তুমি বুঝে ফেলতে পারো যে তুমি ব্যাংকের মতো হবা নাকি ব্যাংক তোমার মতো হবে, তাহলে তুমি খুব সহজে অঙ্কটা কি করতে পারবে? সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যেই প্রশ্নটা সমাধান করে দিব, চলো উদ্দীপকটা পড়ি, তারপর দেখি যে আমি ব্যাংকের মতো হব নাকি ব্যাংক আমার মতো হবে। তো দেখো এই জায়গায় কি বলছে, গুমতি ট্রেডার্সের 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ছিল 50,000 টাকা। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ছিল 50,000 টাকা। তার মানে হচ্ছে এই লাইনটাই যে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বলছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ। পরিমাণ আর উদ্বৃত্ত একই জিনিস। তো যেহেতু এই লাইনটা দিয়ে অঙ্কটা শুরু হয়েছে, তার মানে হচ্ছে ব্যাংক আমার মতো হবে। তো বাকি এন্ট্রিগুলো আমরা একটু পড়ি। দেনাদারের নিকট হতে প্রাপ্ত 3,000 টাকা ও 4,500 টাকা মূল্যের দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে।
কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে শুধু প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তারপরে প্রাপ্য হিসাবের 4000 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। তারপরে ইস্যুকৃত চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি 6500 টাকা। বিজ্ঞাপন খরচের 2500 টাকার চেক ইস্যু করে ভুলে নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক জমার সুদ 500 টাকা এবং ব্যাংক চার্জ 250 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এন্ট্রিগুলো দিয়ে এখন আমরা একটা কি করব, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তো দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীর অলরেডি একটি ছক আমি তৈরি করে রাখছি। ছকটা হচ্ছে বিবরণ টাকা টাকা। তো এই জায়গায় তোমাকে মনে রাখতে হবে যে প্রথমে যেই লাইনটা মানে উদ্বৃত্তটা দেওয়া থাকবে সেটা আগে তুমি লিখে নিবা। তো এই জায়গায় যেটা দেওয়া আছে আমি লিখে নিই। এই জায়গায় দেওয়া আছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ পরিমাণ 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, লেখার পর এই জায়গায় কিছু জিনিস আমাকে যোগ করতে হবে, এই জন্য আমি যোগ চিহ্ন দিব, মানে যোগ কথাটা লিখব। আর কিছু জিনিস আমাকে বিয়োগ করতে হবে, এই জন্য আমি এই জায়গায় কী লিখব, বিয়োগ লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন এই লাইনটার মাধ্যমে তোমাকে বুঝতে হবে যে আমি ব্যাংকের মতো হব নাকি ব্যাংক আমার মতো হবে। তাহলে দেখো তো এই লাইনটা কার সাথে মিলে, এই যে এটার সাথে। এই যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, পরিমাণ আর উদ্বৃত্ত একই জিনিস, তাহলে ব্যাংক আমার মতো হবে। এটার মানে হচ্ছে আমি যদি টাকা বাড়াই ব্যাংকও বাড়াবে, আমি যদি টাকা কমাই তাহলে ব্যাংকও কী করবে, টাকা কমাবে। তো এর জন্য তোমার এই দুইটা হাতকে ব্যবহার করবা। কিভাবে মনে রাখবে, এই ডান হাতকে মনে করবা নগদান হিসাব, মানে আমানতকারী তুমি যেটা প্রস্তুত করতেছো, আর এই বাম হাতকে মনে করবা পাস বই, মানে ব্যাংক বই, যেটা ব্যাংক প্রস্তুত করতেছে। তো এই দুইটা হাতের মাধ্যমেই তুমি এখন বুঝতে পারবা যে ব্যাংক বাড়াবে নাকি তুমি বাড়াবা নাকি তুমি কমাবা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম এন্ট্রিটাই বলছে দেনাদারের নিকট হতে প্রাপ্ত 3000 টাকা ও 4500 টাকা মূল্যের দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। এই জায়গায় আরেকটা কথা তোমাদেরকে বলে দেই যে ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কগুলো যে কোনো একটা মাসের জন্য করা হয়। তো এই জায়গায় আমি যে অঙ্কটা করতেছি এটা হচ্ছে ডিসেম্বর মাসের হিসাব। কোন মাসের? ডিসেম্বর মাসের। তো এই জায়গায় আমি দুইটা চেক, এই জায়গায় দেখো দুইটা চেক আমি মূল্য আদায়ের জন্য, একটু লক্ষ্য করো যে দেনাদারের নিকট হতে প্রাপ্ত 3000 টাকা এবং 4500 টাকা মূল্যের দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিছি। এটার মানে হচ্ছে আমি ব্যাংকের বলছি যে দেনাদারের কাছ থেকে আপনি দুইটা চেক আদায় করবেন, একটা হচ্ছে 3000 টাকা আর একটা হচ্ছে 4500 টাকা। এটা বলে আমি কিন্তু আমার হিসাবে টাকাটা বাড়াই রাখছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, আমি ব্যাংকের নির্দেশ দিছি যে দেনাদারের কাছ থেকে আপনি দুইটা চেকের টাকা আদায় করবেন, একটা হচ্ছে 3000 আর একটা হচ্ছে 4500। এটা বইলে, এই কথাটা বলার পর আমি আমার হিসাবে মানে নগদান বইতে টাকাটা বাড়াই ফেলছি। তো আমার হিসাবে টাকাটা বাড়াইছি। এখন ব্যাংক কী করছে, 31শে ডিসেম্বরের মধ্যে শুধুমাত্র 3000 টাকার যে চেকটা এটা আদায় করতে পারছে। তাহলে দেখো তো দ্বিতীয় চেকটা মানে 2 নম্বর চেকটা কি ব্যাংক আদায় করতে পারছে? না, ব্যাংক তো আদায় করতে পারেনি। তাহলে কি আমি ব্যাংকের চেয়ে বেশি বাড়াই রাখছি না? হ্যাঁ, অবশ্যই আমি ব্যাংকের চেয়ে একটা চেকের টাকা বেশি লিখে রাখছি। তো এখন ব্যাংক কী করতে হবে, আমার মতো হবে। তো আমার মতো হইতে হলে ব্যাংকের কী করতে হবে, দেখো তো উপরের দিকে উঠতে হবে না? তাহলে বুঝো তো, ব্যাংক যদি উপরের দিকে উঠতে হয় আমার মতন সমান সমান হইতে, তাহলে ব্যাংকের কী করতে হবে, এটা যোগ করতে হবে না? তার মানে এই এন্ট্রিটা যোগের দিকে বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় তোমরা 1 নম্বর দিয়ে তারপর এই জায়গায় এন্ট্রিটা লিখবা, মানে যে বিবরণটা আছে ওই বিবরণটা লিখবা। লিখার পর এটা কয় তারিখের এন্ট্রি ছিল? 1 তারিখের এন্ট্রি ছিল। তো এই জায়গায় 1 তারিখ দিবা। কয় হাজার টাকা? 4500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কিন্তু দ্বিতীয় চেকের টাকাটা ব্যাংক বাড়াবে, কারণ ওই যে 3000 টাকার চেক যেটা, এটা ব্যাংকও আদায় করতে পারছে, যার কারণে ওইটা লিখতে পারবো না। তোমরা লিখতে হবে আমি ব্যাংকের চেয়ে যেটা বেশি লিখে রাখছিলাম। তো এখন ব্যাংক যেহেতু আমার মতন হবে, তাহলে ব্যাংকের কী করতে হবে, এই চেকের টাকাটা বাড়াইতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, প্রাপ্য হিসাবের 4000 টাকার
সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। প্রাপ্য হিসাবের 4000 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। প্রাপ্য হিসাব এটার মানে হচ্ছে আমি একজনের কাছে টাকা পাবো, তো আমার টাকাটা ব্যাংক সরাসরি ওই ব্যক্তির কাছ থেকে আদায় করে ফেলছে। তাহলে বলো তো আমার কি ব্যাংকে টাকাটা বাড়ছে না? জি, ব্যাংকে টাকাটা বাড়ছে, মানে পাস বইতে টাকাটা বাড়াইছে। তো আমি যেটা নগদান বইতে লিখি নাই, তো আমি তো আর জানি না। তো এখন ব্যাংক কার মতো হবে? আমার মতো হবে। তাহলে আমি কি ব্যাংকের উপরে নাকি নিচে? দেখো আমি কিন্তু ব্যাংকের নিচে। তো ব্যাংক যদি আমার মতো হবে তাহলে ব্যাংকের কি করতে হবে? কমাইতে হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে এটা কোথায় বসবে? বিয়োগের ঘরে বসবে। তো এই জায়গায় 1 তারিখ দিবা, দেওয়ার পরে ওই বিবরণ মানে কথাটা লিখবা, লিখার পর এই জায়গায় তারিখটা দিবা, 2 তারিখের এন্ট্রি। তো কয় টাকা? 4000 টাকা। তো এই জায়গায় তুমি 4000 টাকা লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি, প্রাপ্য হিসাব মানে প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, মানে ব্যাংক একজন ব্যক্তির কাছ থেকে 4000 টাকা আদায় করে ফেলছে। তো টাকাটা কিন্তু ব্যাংকে বাড়ছে, তো ব্যাংক হিসাবে বাড়ছে। তো ব্যাংক হিসাব মানে কোনটা? বাম হাত। তো আমার হিসাব কোনটা? নগদান বই ডান হাত, যেটা আমি প্রস্তুত করি, আমানত করি। তো এখন টাকাটা কিন্তু ব্যাংকে বাড়ছে। আমি কি জানি? আমি তো জানি না, যার কারণে আমি নগদান হিসাবে টাকাটা বাড়াইনি। তো এখন ব্যাংক কার মতো হবে? ব্যাংক কিন্তু আমার মতন হবে। তো আমি কিন্তু ব্যাংকের নিচে। তো ব্যাংক যদি আমার মতো হতে চায় তাহলে ব্যাংকের কি করতে হবে? নিচে নামতে হবে। এই জন্য আমি বিয়োগের করে বসেছি। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর, ইস্যুকৃত চেক এখনও ব্যাংকে উপস্থাপন হয়নি 6500 টাকা। ইস্যুকৃত চেক, তো আমরা একজনকে চেক ইস্যু করছি 6500 টাকা। একটু লক্ষ্য করো, তো আমি যদি কোনো ব্যক্তিকে 6500 টাকার চেক ইস্যু করি, তখন আমি আমার নগদান বইতে টাকাটা কিন্তু কি করি? কমিয়ে দিই। তো এখন আমি যাকে টাকাটা দিছি, মানে চেকটা দিছি, ওই ব্যক্তি চেকটা ব্যাংকে কি করে নেই? উপস্থাপন করে নেই। তো যার কারণে ব্যাংক ওই ব্যক্তিকে টাকাটা দিতে পারে নাই। কিন্তু আমি কিন্তু নগদান বইতে টাকাটা কি করছি? কমাই ফেলছি। এই কারণে যে আমি যখন তাকে চেক দিছি, চেকটা ইস্যু করছি, তখন আমি নগদান বইতে কি করছি? টাকাটা কমিয়ে ফেলছি। কিন্তু ব্যাংক কি কমাইছে? না, ব্যাংক তো কমায় নাই। কেন? কারণ আমি যাকে ইস্যু করছি সে কিন্তু চেকটা নিয়ে ব্যাংকে যায় নাই, যেহেতু উপস্থাপন করে নাই, এই জন্য ব্যাংক তাকে টাকা দেয় নাই। তো দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এখন কি আমি ব্যাংকের নিচে না? এখন কে কার মতো হবে? ব্যাংক আমার মতো হবে। তাহলে ব্যাংক যদি আমার মতো হতে চায় তাহলে ব্যাংকের কোথায় নামতে হবে? অবশ্যই নিচে নামতে হবে। নিচে নামতে হবে না? তাহলে এটা বিয়োগের করে বসবে। তো এই জায়গায় তুমি 2 তারিখ দিবা, দেওয়ার পর ওই বিবরণটা লিখবা, লিখার পর এটা 3 তারিখের এন্ট্রি ছিল। টাকা ছিল কয় হাজার টাকা? টাকা ছিল 6500। তাহলে আমরা এই জায়গায় লিখে দিব 6500 টাকা। তারপর আসো প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর, বিজ্ঞাপন খরচের জন্য 2500 টাকার চেক ইস্যু করে ভুলে নগদান বইতে লেখা হয়নি। তো বিজ্ঞাপন খরচের টাকাটা আমি ব্যাংকের বলছি আপনি এই টাকাটা দিয়ে দিবেন। মনে করো আমাদের প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপন খরচ, তো ওই বিজ্ঞাপন খরচের টাকাটা আমার ব্যাংক থেকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো তো, ব্যাংক থেকে যদি আমি দিয়ে দিই, ব্যাংকের থেকে কি টাকা কমে গেছে না? তো যেটা ভুলে আমি নগদান বইতে কমাইতে ভুলে গেছি, মনে করো নগদান বইতে লিখি নেই, মানে নগদান বইতে কমাই নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তো আমি কি ব্যাংকের উপরে না? ব্যাংক কিন্তু আমার নিচে চলে গেছে। এই কারণে যে আমি ব্যাংকের বলছি যে আপনি ওই বিজ্ঞাপনের টাকাটা কি করেন? পরিশোধ করে দেন, দিয়ে দেন। তো ব্যাংক বিজ্ঞাপনের টাকাটা দিয়ে দিচ্ছে। ব্যাংকের বলার পর আমি যে নগদান বইতে কমাবো ওইটা আমি ভুলে গেছি, আমি তো আর কমাই নেই। তো এখন দেখো তো, ব্যাংক কি আমার নিচে না? তো এখন ব্যাংক কার মতো হবে? আমার মতো। তো ব্যাংক যদি আমার মতো হতে চায় তাহলে ব্যাংকের কি করতে হবে? উপরের দিকে উঠতে হবে। তাহলে তোমরাই বলো তো, এটা কি যোগের ঘরে বসবে নাকি বিয়োগের ঘরে বসবে? অবশ্যই যোগের ঘরে বসবে। তো আমি এই জায়গায় 2 তারিখ দিব, দেওয়ার পর এই জায়গায় আমি 4 নম্বর লিখবো, এই জায়গায় আমি টাকাটা লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, টাকাটা হচ্ছে কত? 2500 টাকা। তারপরে আসো 5 তারিখে, ব্যাংক জমার সুদ 500 টাকা এবং ব্যাংক চার্জ 250 টাকা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক জমার সুদ, এটার মানে হচ্ছে ব্যাংক আমাকে সুদ দিছে। তো প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক যদি আমাকে সুদ দেয় তাহলে ব্যাংকে কি টাকার পরিমাণ বাড়ে না? জি, অবশ্যই ব্যাংকে কিন্তু টাকার পরিমাণ বাড়ে। একটু লক্ষ্য করো, ব্যাংক যদি আমাকে সুদ দেয় তাহলে ব্যাংকে টাকার পরিমাণ বাড়ছে, মানে আমার ব্যাংক হিসাবে টাকার পরিমাণ বাড়ছে। কিন্তু আমি নগদান বইতে বাড়াইতে ভুলে গেছি। তো এখন দেখো তো, আমি কি ব্যাংকের নিচে না? তো এখন ব্যাংক কার মতো হবে? আমার মতন হবে। তাহলে দেখো, ব্যাংক যদি আমার মতো হতে চায় তাহলে তাকে কোন দিকে নামতে হবে? এই যে নিচের দিকে নামতে হবে। নিচের দিকে নামলেই কি হবে? সমান সমান হবে। তাহলে বলো তো, যেহেতু নিচের দিকে নামতে হবে ব্যাংকের, তাহলে এটা কোথায় বসাবো? বিয়োগের ঘরে বসাবো। তো আমি এই জায়গায় 3 নাম্বার দিব, দেওয়ার পর এই জায়গায় 5 তারিখ লিখবো, লিখার পর এই জায়গায় আমি 500 টাকা লিখবো। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই 5 তারিখে আরও একটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে 250 টাকা চার্জ কর্তন করছে। এটাও আমি নগদান বইতে লিখতে ভুলে গেছি। এটার মানে কি?
এটার মানে হচ্ছে আমরা যে ব্যাংকে হিসাব খুলি, ব্যাংকে একটা চার্জ কেটে নেয়। তো ব্যাংক কী করছে, 250 টাকার একটা চার্জ কেটে নিছে, যেটা আমি নগদান বইতে লিখতে ভুলে গেছি। মানে নগদান বই তো আমার কমানোর কথা ছিল, কিন্তু আমি ভুলে কমাইনি। তো এখন দেখো তো ব্যাংক কি আমার নিচে না? তাহলে এখন ব্যাংক কার মতো হবে? আমার মতো। তো আমার মতো হইতে হলে ব্যাংকের কোথায় উঠতে হবে? উপরের দিকে উঠতে হবে। তাহলে তোমরাই বলো, এটা কি যোগের ঘরে বসবে নাকি বিয়োগের ঘরে বসবে? যেহেতু ব্যাংকের উপর দিকে উঠতে হবে, তার মানে এটা যোগের ঘরে বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আমি 3 দিব, দেওয়ার পর এই জায়গায় আমি 5 লিখবো, লিখে জায়গায় লিখবো 250 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আর কোনো এন্ট্রি নাই, আমি এগুলো যোগ করে এই জায়গায় বসাবো। তাহলে চলো আমরা যোগ করি, কয় টাকা হয়। প্রথমে হচ্ছে 4500, তারপরে হচ্ছে 2500, 250, তাহলে আসবে 7250। আমি এই জায়গায় লিখবো 7250। এটা যদি এটার সাথে যোগ করি তাহলে 57250। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এই টাকাগুলো আমরা যোগ করব। চলো আমরা যোগ করি। এই জায়গায় 4000 টাকা, 6500, তারপর হচ্ছে 500, তাহলে আসবে কত? 11000 টাকা। তো আমরা এই জায়গায় 11000 টাকা লিখব। লিখার পরে এই টাকাটা থেকে এই টাকাটা আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। তো চলো আমরা বিয়োগ করি। 57250 থেকে 57250 থেকে আমরা 11000 কি করব? বিয়োগ করব। তাহলে আমাদের আসবে 46250। আমাদের আসবে কত? 46250। 46250। এটাকে ক্লোজ করে দিব। এটাই হচ্ছে কি? গরমিলার জ্যার। তো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে যে ব্যাংক সমন্বয়টা আমি প্রস্তুত করে দিলাম, এটা কিন্তু ব্যাংক আমার মতো হয়েছে। মানে ব্যাংক আমাকে অনুসরণ করছে, নগদান বইকে। নগদান বই মানে নগদান বই কোনটা? ডান হাতকে আমি নগদান বই ধরছি, আর বাম হাতকে আমি ব্যাংক হিসাব ধরছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কি হয়েছে, যদি ব্যাংক আমার মতো হয়, তার মানে ব্যাংক সবসময় নগদান বইকে অনুসরণ করবে। নগদান বই যদি উপরের দিকে থাকে তাহলে ব্যাংকও উপরের দিকে উঠবে, নগদান বই যদি নিচে থাকে তাহলে ব্যাংকও নিচের দিকে। এটার মানে হচ্ছে আমি যদি টাকা বাড়াই, ব্যাংকও বাড়াবে, আমি যদি টাকা কমাই, ব্যাংকও টাকা কমাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে প্রশ্নটা সমাধান করে দিলাম, যদি তোমাদের এটা বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করো নাই, যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।